আসুন 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 গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জিএমটি লাইভ। দাঁড়ান, আগে আমার রেকর্ডেড মেসেজটা চালাই। 1 মাস আগে বাথরুমে স্লিপ করে পড়ে গিয়ে আমার শোল্ডার ফ্র্যাকচার হয়েছে, মাসেল টেয়ার হয়েছে। ডাক্তার বলেছে ছাড়তে অনেকটা সময় লাগবে, ব্যথা সারতে অনেকটা সময় লাগবে, ততদিন পর্যন্ত হাতটা স্লিংয়ে রাখতে হবে। থ্যাংক ইউ। জিএমটি লাইভে আজকে আমরা সেলিব্রেট করছি 1.5 মিলিয়ন অ্যান্ড আমাদের গোল্ডেন মাইকস, যেটা একটু বাদেই আবার আপনাদের জন্য স্পেশালি আমরা দেখাবো। বাট তার আগে পহলে মুঝে দেখিয়ে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। গত সপ্তাহে বম্বে গিয়েছিলাম, আমার এয়ারপোর্টে এক ভদ্রলোকের সঙ্গে দেখা। জেনারেলি আমি অ্যাভয়েড করছি এই সময় পাবলিক প্লেসে যেতে। এবার সেলফির ব্যাপারটা যা হয় আর কি, সবাই একটু এক্সাইটেড থাকে, তো আমিও হই। আমি কারোর সঙ্গে সেলফি তুলতে চাইলে আমিও ভীষণ এক্সাইটেড হয়ে যাই, তখন আবার ডান দিক বাঁ দিক কিছু খেয়াল থাকে না। তো সেই ভদ্রলোকের দেখলাম বাঁ হাতটা ফ্র্যাকচার হয়েছে। আমরা দুজনে ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। সেলফি তো উনি তুললেনই, পাশাপাশি আমরা আবার দাঁড়িয়ে একটা ছবি তুললাম। আমি গধূলিকে বললাম তুলে দাও। ওই বম্বে যাচ্ছিলাম, সেই কারণেই এয়ারপোর্টে ছিলাম। তাও কিছু লোক আমাকে জিজ্ঞেস করেছে, আপনার এটা কি ব্যাপার, হাত ভেঙেছে? তখন আমি বলতে বাধ্য হয়েছি, না, এয়ারপোর্টে আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন চলছে, আমি আজকে ফ্র্যাকচার পান্ডিয়া সেজে এসেছি। আমার নাম মীর, গপ্প মীর। আমার পাশে ইসে ভি देखिए गोधुली शर्मा कंटेंट हेड, उनके बाद प्रद्युत चैटर्जी हमारे म्यूजिक प्रोड्यूसर द सुप्रीम गाय, और अब देखिए इसे जनाब अल्तबाश हमीद, जो कि है हमारे ডিজিটাল স্ট্র্যাটেজি হেড। একটু অদ্ভুত লাগছে না? আমি একটা টি শার্ট এরকম বাড়ি পরা, যেরকম জগার্স পরে লোকজন, সেরকম জগার্স পরে আছি। ও কিরকম একটা সিম্পল একটা পোশাক পরে রয়েছে। আমি এর রেফারেন্স হিসেবে বলতে চাই, আপনি যদি স্পেশাল 26 দেখে থাকেন, স্পেশাল 26-এ 41 মিনিট 41 সেকেন্ডস, টাইমটাও বলে দিচ্ছি, রিসেন্টলি চেক করা। সেখানে মনোজ বাজপেয়ীর অন স্ক্রিন ওয়াইফকে দেখা যায় এক ঝলকের জন্য। আপনি ওই ক্লিপটা দেখবেন, বাকিটা আমার কিছু বলতে হবে না। ও মোটামুটি তাও একটা কর্পোরেট মিটিং এ যাচ্ছে এরকম একটা এসছে শার্ট পরে, কিন্তু ও এসেছে বিয়ে বাড়ির সাজে। কেন ওই বলুক আগে, তারপর বাকি। বিয়ে বাড়ি আছে এখন, মানে হঠাৎ করে তো প্ল্যান হয়ে গেল, আমাদের তো ছিল না। বিয়েটা তো আগে থেকে প্ল্যান হয়ে গেছিল। আই হ্যাড টু গো। গ্রেট। তাহলে ওর অনারে আমরা একটা গান গাইবো। প্রদ্যুৎ, আমাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু মনটা খুব মিউজিক্যাল হয়ে আছে। 1 2 বিফোর ইউ স্টার্ট বলে দিই, যদি কপিরাইট খায় তাহলে কিন্তু চাপ হবে। আমি ননস্কেল করছি তো। अर्ज किया है बोले चूड़िया बोले Run out. बोले चूड़िया बोले कंगना, Run out. बोले चूड़िया बोले कंगना, बोले चूड़िया बोले कंगना, बोले 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 टिडक 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 टिडक, बोले चूड़िया बोले कंगना, रन आउट। हाय मैं हो गई तेरी साजना, तेरे बिन जी नहीं हो लगता, मैं तो मर गईया। ले जा এই ছেলেটাকে নিয়ে যান। হ্যাঁ, ও কি সেজে। আমি যখন, আমাদের তো অফিস স্টুডিও সব এক জায়গায়, আমি দরজা খুলেছি, দরজাগুলো আটকে উঠেছি। ওই এরকম সেজে এসছে কেন? আমি এক্সপেক্ট করছিলাম হয়তো জিএমটি টি শার্ট পরে আসবে, কিন্তু ওটা তো খুব ফোর্সফুলি ওকে পড়তে হয় ইভেন্টস হলে, না হলে তো ও পড়তে চায় না, কোনো গর্ববোধ নেই। তো যাকে আমি ভেবেছিলাম ওটা হয়তো পরে আসবে, তাহলে দেখলাম প্রদ্যুৎ সাদা জামা পরে এসছে, ভালোই গেল। আমিও জিএমটি টি শার্ট পরে নেই, ও তো নেই, কিন্তু এইটা আমি এতটা এক্সপেক্ট করিনি। বিয়ে বাড়ির লুক এরকমই হয় না, কিন্তু আমাদের তো খারাপ লাগছে না, কারণ আমরা কি একটা ছ্যাকড়া হয়ে রয়েছি। প্রদ্যুতের কথা বলতে পারবো না, প্রদ্যুৎ ভালো। You should match up to the level that I'm wearing right now. বাজে বকা বন্ধ করে, অনেক হয়ে গেছে। বাজে বকা বন্ধ করে কাকচক্ষু যে এত ভালো লাগছে সবার, তার জন্য একটা বড় থ্যাংক ইউ। কারণ অভিক সরকার মানেই, আর কালকে ওনার জন্মদিনও ছিল, অভিক সরকার মানেই তো একটা অদ্ভুত একটা সুপার হিট ফর্মুলা থাকে, তাই না বলো? একদম গল্পের ভাষায় সুপার। যে কারণে লোকজন যারা গল্প শুনছেন তারা লিখছেন স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা অভিক সরকারের গল্পই করে যান। হ্যাঁ, যেন লেখক জাস্ট ছাপাচ্ছে, মাথা থেকে ভাবছে এই তো গদুরি নতুন গল্প, এরকম তো নয়, প্রসেসটাও ঠিক ওরকম নয়।
আর এটা আমাদের জন্য স্পেশাল আরো এই কারণে বিকজ দিস ওয়াজ জিএমটি অরিজিনালস। জিএমটি অরিজিনালস মানে এই গপ্প আপনি যে এই শুনলেন এটা আগে কিন্তু কোথাও ছেপে বের হয়নি। এরপর এই সাকসেস যেটা আমরা অলরেডি এনজয় করতে শুরু করেছি থ্যাঙ্কস টু দি অলমাইটি অ্যান্ড থ্যাঙ্কস টু এ ফর অভিক সরকার, সেটা হচ্ছে আমাদের এই লাইভটা শুরু হওয়ার আগে পর্যন্ত ব্যাক এন্ডে চেক করছিলাম, উই হ্যাভ ক্রসড 3,50,000 ভিউজ। তো 3.5 লাখ ভিউজ অল্প সময়ের মধ্যে আমাদের মতন ছোট চ্যানেলের জন্য বিরাট বড় ব্যাপার, এন্ড তার বড় একটা ক্রেডিট যায় অভিক সরকারকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসল কথায়, জিএমটি সেটা আমরা কবে পড়েছিলাম? আমরা পড়েছিলাম 28 তারিখ, যখন আমরা নভেটেল মুম্বাইয়ে গিয়ে রিসিভ করলাম এইটা গোল্ডেন মাইকস। We got the silver. This is for best podcast/audio series in the storytelling department. গপমিরে ঠেক জিতলো ফর পথের পাঁচালী, যেটা প্রচারিত হয়েছিল গত বছর as our tribute to সত্যজিৎ রায়। এবছর দোসর আমি কি করেছিলাম আমরা সেটাও মনে আছে, আমরা লঞ্চ করেছি জিএমটি অন স্টেজ, তার প্রথম এডিশন হয়ে গেল স্টার মার্কে। আগামী জিএমটি অন স্টেজ কোথায় হবে সেটা একটু বাদেই জানাচ্ছি, তার আগে ব্যাক টু দ্য টিম। মানে গোধূলি বলুক কাকচক্ষু দি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের থেকেও আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যখন অভিজ্ঞতা আমাকে লেখাটা পাঠালেন এবং আমি ফাইনালি স্ক্রিপ্টটা তৈরি করে ক্যাপ্টেনকে বললাম যে রেডি, তো এটা তোমাকে তোমার একটা মেজর একটা চরিত্র আছে, তুমি ডাইরেক্টর নও। বললো প্রথমে আচ্ছা আমি ডাইরেক্টর নই, এবার ঠিক আছে চরিত্র, খুব কি চরিত্র? আমি বললাম তন্ত্র জানে, তন্ত্র চর্চা করে এরকম একজন। তাতে তুমি কি বলেছিলে সেটাও বলো। আমি কি আজীবন তান্ত্রিকই সাজবো রে, আর কি কিছুই করবো না? মানে একে তারানাথ তান্ত্রিক, দ্য ওয়েট অফ তারানাথ তান্ত্রিক, এর মাঝখানেও আমাকে দিয়ে ভৈরব তান্ত্রিক করিয়েছে। হ্যাঁ, তারপর তুমি আরেকটা কোন ক্যারেক্টার করালে তারও একটা বেশ ওই ভাই কি মেয়ে না, এটা কিন্তু আমি এটা বলার পর কেউ কিন্তু ও করে উঠবে না। আই এম অ্যান অ্যাক্টর উইথ ভেরি লিমিটেড রিসোর্সেস, সুতরাং আমার জন্য এই ফি বছর নতুন নতুন তান্ত্রিক গলা বার করা একটু ডিফিকাল্ট। তো আমি সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম যে এবার নিবারণ চক্রবর্তীর গলা কিরকম হবে, তারানাথ তান্ত্রিক থেকে তো আলাদা করতেই হবে। তো কি করেছি কি না করেছি সেটা আপনি বলবেন, আই উইল নট কমেন্ট অন দ্যাট। ভালো করেছি মন্দ করেছি যা করেছি আপনারা বলবেন, আপনারা বিচার করবেন, সেটা আমার বলার কথা না, কিন্তু বাকিটা ও বলবে। আরেকজনের কথা বলতেই হয় যার কথা কমেন্ট সেকশনে প্রচুর মানুষ লিখেছে, তার নাম হচ্ছে রৌনক চক্রবর্তী। এবং রৌনকের কথা নিয়ে আমরা এই যে তিনজন বসে আছি, প্রদ্যুৎ, আমি এবং ক্যাপ্টেন, আমরা তিনজন বহুবার আলোচনা করেছি যে রৌনককে যারা ফলো করেছেন গল্পমিরে থেকে তারা জানেন যে রৌনক আস্তে 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 কত কত গুরুত্বপূর্ণ চরিত্রে। কিছুদিন আগে নিকশ সাথে কই মাছ সঞ্জয় হয়েছিল এবং এত ভালো এত প্রশংসিত হয়েছে, ওর চরিত্রটা এত ভালো করেছে। এবং তারপরে এই গল্পে ও একদম মানে দুর্ধর্ষ একটা চরিত্রে, ভিলেন সে অর্থে আমি বলবো না, যারা শুনেছেন তারা জানেন যে তাকে একেবারে ভিলেন বলে ডেকে দেওয়া যায় না, বাকিরা শুনে ডিসাইড করবেন। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অন্যরকম অদ্ভুত একটা চরিত্র, মনোরঞ্জন মনামাঝি, রৌনক খুব ভালো অভিনয় করেছে। এছাড়া তো বাকি যারা রয়েছেন, পাপিয়াদি রয়েছে আর দীপ বাসু রয়েছে। রৌনকের অভিনয়ের মধ্যে, এবং যেহেতু হি ইজ ইয়াং ট্যালেন্ট, আই এম অলসো টেলিং দ্য ইয়াং ট্যালেন্ট বিহাইন্ড দ্য ক্যামেরা রাইট নাও, সাত্বিক ও আমাদের এখানে কনিষ্ঠতম সদস্য। রৌনকের অভিনয়ের মধ্যে ওর ইমোশনের জন্য যে স্পেসটা ছিল, সেই স্পেসটা এই মুহূর্তে গোধূলির মাথার ওপর বা আমার মাথার ওপর আছে। তো আমাদের হেড স্পেসটা যদি ওভারঅল একটু কমিয়ে দেওয়া যায়, তাহলে রৌনক যে অভিনয়টা করেছে, স্পেসিংটা যেভাবে দিয়েছে, সেটা আরো ভালোভাবে বোঝানো যেত। সাত্বিক, তুই আমাদের হেড স্পেসটা একটু কমা। ওপরে কি কেউ ফুটবল খেলতে আসবে এখানটায়? কমেছিস? ফাইন, জানিস তো এই ব্যাপারে একটু ফিনিকি আমি। এনিওয়ে, ব্যাক টু গোধূলি। হ্যাঁ, তো রৌনকের সত্যি রৌনকের জার্নিটা ভীষণ 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 ভালো লাগে। মানে আমার যেটা মনে হয় আমাদের প্রত্যেকের, আমাদের এইটা একটা অদ্ভুত প্রাপ্তি হয় যখন আর্টিস্টদের নাম নিয়ে সবাই কমেন্ট সেকশনে লিখেছে দারুণ অভিনয় করেছে, দারুণ অভিনয় করেছে, তখন কোথাও গিয়ে আমাদের তিনজনের সব থেকে বেশি ভালো লাগাটা হয় যে একজন আর্টিস্ট সে একটা ভালো কাজ করলো, তার সব থেকে বেস্টটা দিল এবং সেটা সবার কাছে পৌঁছলো। তো রৌনক সেটার একটা এক্সাম্পল। তবে আজকে কাকচক্ষু নিয়ে খুব একটা বেশি গল্প করবো না, আজকে আমরা একটু মানে পুরোনো দিনে ফিরে যাবো, তাই তো? সেই পুরোনো দিনে ফিরে যাওয়ার জন্যই আজকের এই স্পেশাল লাইভে আমরা আলতমা স্বামী, প্রদ্যুৎ চ্যাটার্জি,
গোধূলি আর আমি তো থাকি। আচ্ছা অনিতেশ দাসের নামটা বলে দাও। অনিতেশ দাস, গুরুদেব আমার নামটা বলো। অনিতেশ দাস, I love you, I love you, I love you অনিতেশ, I love you, I love you so much. ঠিক আছে, ফেরত এসো। আমরা একদম শুরু থেকে যাদের নিয়ে পথ চলা আমাদের, তাদেরকেই আজকে লাইভে ফিচার করা হচ্ছে। উই আর মিসিং ওয়ান পার্সন, সায়ন। ইনফ্যাক্ট সায়ন আর অর্ঘ দুজনে জয়েন দ্য ডটসকে রেপ্রেজেন্ট করে, তারাও একদম প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন। তাদের মিস করছি, সায়ন আজকে আসতে পারেনি, কারণ সায়ন ওরও আবার একটা বিয়ে বাড়ি ছিল, তো ও বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যে ড্রেসটা সিলেক্ট করে রেখেছিল ডিজাইনার বা স্টাইলিস্টের কাছে গিয়ে, ও পরে জানতে পেরেছে যে ওটা নাকি আগে থেকেই প্রি বুকড ছিল, ওটা আলতামাস হামিদ পরবে। তো যে কারণে আজকে সায়ন এই লাইভে উপস্থিত থাকতে পারেনি। সায়ন ক্ষমা চেয়েছে, ও এখনো মনে হয় ওই গেঞ্জি আর বারমুডা পরে ওয়েট করছে যে ওর জন্য কেউ একটা ভালো ড্রেস পাঠাবে, ওটা করে বিয়ে বাড়ি যাবে। প্রদ্যুৎ চ্যাটার্জি, হোয়াট ক্যান আই সে অফ দিস ম্যান? আমার বা গোধূলির আমাদের দুজনের যা পরিশ্রম হয়, সেই পরিশ্রমের থেকে আমি বলবো অনেক অনেক বেশি পরিশ্রম এই ছেলেটি করে। আই এম সো হ্যাপি এন্ড সো প্রাউড টু হ্যাভ প্রদ্যুৎ ইন মাই টিম। এবং আমরা গপ্প মিলে ঠিক শুরু করা থেকে আজ পর্যন্ত এই যে লম্বা জার্নি, এটাতে বেশ কিছু জিনিস ঘটেছে যেগুলো আপনারা জানেন না। এগুলোকে টিপিক্যালি আজকের ভাষায় বলা হয় বিহাইন্ড দ্য সিনস। আজকে আমরা চেষ্টা করবো কয়েকটা অ্যাটলিস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করার। যেমন অল্টোর কাছে যাব, ওকে ছোট্ট করে আমরা অল্টো বলে ডাকি, হালকা ছিল, তো অল্টোর কাছে যাই। অল্টো দ্য নেম ইটসেলফ, মানে গপ্প মিলে ঠেক, এটা নিয়ে আমরা কতক্ষণের মাথাপাচ্ছি করেছিলাম, কতক্ষণ না, বেশ এগুলো কত দিন। প্রথমে তো আই থিঙ্ক when you left radio and তুমি চেষ্টা করছিলে যে কিছু একটা নিজের জন্য করবে, and তার উপরে আমাকে আর গোধূলিকে নিয়ে যখন বসেছিলে, এবার সেটা ফরচুনেট না আনফরচুনেট সেটা জানি না, আমাদের কাছে যে আইডিয়াস গুলো ছিল সেগুলো খুব ট্রেন্ডি। তুমি আমাকে রিসার্চ করতে বলেছিলে স্ট্যাটস নিয়ে, যেটা আমি অলওয়েজ করে থাকি, ডিজিটাল অ্যানালিটিক্স নিয়ে যেহেতু কাজ চলছে আমার, গোধূলি কন্টেন্ট নিয়ে রিসার্চ করছে। তারপরে সেখান থেকে যে সাজেশন গুলো এসেছিল সেটা প্রচন্ড টিকটকিশ বলবো, বাট আই থিঙ্ক ইউ আর ভেরি এক্সাইটেড টু প্রেজেন্ট দোজ আইডিয়াস টু ইউ। বাট না, এক সেকেন্ড, তুই এত পলিশ, আমি একটু বলতে চাই, এই যে টিকটকিশ কথাটা বললো, ও একেবারে মানে একদম হচ্ছে মেল লিখছে, যে একদম কর্পোরেট মেল যেরকম, একদম ওসব ফালতু কথা। তুই আড্ডা মারতে এসেছিস অল্টো, ও অ্যানালিসিস করে কি চলছে, মানে এই তো বললাম টিকটকিশ ছিল সেইগুলো। এক সেকেন্ড, মানে মোদ্দা কথা, তখন রিল শর্টস এগুলোই তো চলছে, আর তখন টিকটকের মতো ওই রকম একটি গান গাইছে, লিখ মেলাতে হবে, এরকম টাইপের জিনিসপত্র লোকে করছে। এটা ও প্রেজেন্ট করার পরে, এটা বলার পরে ক্যাপ্টেন সাহেব এই জিনিসগুলো হচ্ছে, ক্যাপ্টেন একটা কথাই বলেছিল, আমাকে এই বয়সে টিকটক করতে হবে। এইটা ছিল মূল বক্তব্য, এত মানে এরকম ভাবে বলতে হবে না। সেটা শুনে আমরা দুজনে তাকে মানে তাকিয়েছিলাম, ও তখন বলছে না 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 না, তোমাকে আমরা টিকটক করতে বলছি না, মানে আমি মানে বলার চেষ্টা করছি, এগুলো চলছে এখন। তো সেটা তো হলো না। তারপরে আমরা আবার ডিসকাশনে বসলাম, এবং বসার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা অডিও স্টোরি করব। অডিও স্টোরি নাম নিয়ে যেটা ডিসকাশন হয়েছিল, তো এই যে তিনটে শব্দ, গপ্প মিরের ঠেক, এই তিনটে শব্দ তিনটে মানুষের দেওয়া। ঠেকটা আমার দেওয়া ছিল, মিরটা ওয়াজ देयर, ওটা আমার বাবা মা দিয়েছিল, ওই নামটা তো আমার বাবা মা দিয়েছে, মানে আমার তাহলে কোনো ক্রেডিট নেই না, তোমার কিছু নেই। গপ্পটা আমার দেয়া, সো গপ্প মির আমার দেয়া। গপ্প মিরের পরে মনে হচ্ছিল একটু ফাঁকা যাচ্ছে, ও তখন দুটো তিনটে জিনিসের তিনটে শব্দ আড্ডা ছিল, দিয়ে ফাইনালি গপ্প মিরের ঠেকটা আমাদের লক হলো, হ্যাঁ চলো তাহলে নামটা হবে গপ্প মিরের ঠেক। এবং তারপরে তো আস্তে আস্তে কি গপ্প কি বৃত্তান্ত সেগুলো সমস্ত। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে যে মিউজিকটা এলো, দ্যাট হুইসেল, আই থিংক প্রদ্যুৎ একটু শোনাতে পারে তো হুইসেল বলে? আমার না, তার থেকে বড় কথা আমি জিজ্ঞেস করবো যে এই যে মানে এটা তো এখন মোটামুটি মানুষ রেজিস্টার করে ফেলেছে মানুষের মধ্যে, এই আমি বলছি যে এই জিনিসটার আইডিয়াটা তোমার মাথায় এলো কি করে? আইডিয়া আসলে ওইভাবে মাথায় আসে না, মানে যখন যেটা করতে বসি হুট করেই চলে আসে। আর আমার সবসময় মনে হয় যে কোনো আইডিয়া খুব একটা প্ল্যান করে আসে না, জাস্ট আসে আর সেটাকে আমরা এক্সিকিউট করি। আমার ওই হুইসেলটা আমার মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি আমরা তো কোনো হরর স্টোরি করি না, শুধুমাত্র স্পেসিফিক্যালি তো করি না, আমরা করি হাসির, মজার, রোমান্টিক, সবকিছু মিলে, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। আজকের গপ্প কাক চক্ষু, অভিক সরকারের কাক চক্ষু, এরকম তো? হ্যাঁ। সো এটার পরে আমার একটাই জিনিস মনে হয়েছে, ওফ দিল
সো এইটা আমার মনে হয়েছে যে এইটা বলে সবটা কভার হয়ে যাবে। আমি একটা ইনফ্যাক্ট আমি জানো তো ক্যাপ্টেন, আমি একটা দেখেছিলাম, একটা বাচ্চা ছেলে, সে ওই গৌতম বীরের থেকে এই শুরুটা, ইন্ট্রোডাকশন মিউজিকটা সে কুকু কুকু করে মুখ দিয়ে করেছে। ওটা জানি না আমরা দেখেছি ভিডিওটা আমাদের কাছে ছিল, ওটা মজা লেগেছে। যাই হোক, প্রদ্যুৎ এই হুইসেলটা পাঠাবার পরে আমি নিজে অ্যানালিসিস করছিলাম যে ফার্স্ট 3 সেকেন্ডস অফ দ্য হুইসেল কতটা এঙ্গেজিং ছিল। আরে বাবা রে, না এটা সত্যি যে এক্স্যাক্টলি ও যেভাবে কথা বলছে না, ও আমাদের প্রত্যেকটা আইডিয়া এইভাবে রিজেক্ট করে না, মানে ঠিক আছে, কিন্তু তোমরা একটা জিনিস বলো, এই 3 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে কি তোমরা খুন করে সমস্যাটা সমাধান করে দিতে পারবে? তাহলে গল্পটা এনগেজিং হবে। মানে এই চটজলদি হ্যালো কি কড়ি মাখো তেল, এরকম একটা ব্যাপার তো নয় না। ইট টেকস সাম টাইম টু কুক। মানে গল্পটাও তো সেটাকে রসালো পদ্ধতিতে রান্না করতে হবে আপনাদের জন্য। বাট হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সিগনেচার মিউজিক। মানে কি বাজবে যেটা অনেক দিন বাদে হয়তো রেজিস্টার করবে একজন লিসনারের কানে এতটাই যে সে এইটা শুনলেই বুঝতে পারবে সে কোন শো বা কোন পডকাস্ট বা কোন হোয়াট এভার শুনছে বা দেখছে। তাই সিগনেচার মিউজিক খুব ইম্পর্টেন্ট ছিল। আর এই জায়গাটাতে আই ওয়াজন্ট রেডি ফর এনি কাইন্ড অফ কম্প্রোমাইজ। কিন্তু প্রদ্যুৎ যেদিকে প্রথম শোনালো এটা আরো একবার, সেটা প্রথম যখন ক্যাপ্টেনকে শোনালো কিচ্ছু বলেনি, জাস্ট থামস আপ দিয়েছে, বলেছে দুর্দান্ত হয়েছে এটা। আর আমার সবসময় মনে হচ্ছে, আমি বলে তো কেউ না, এটা তো হয়েই আসছে। যে কথাটা নিয়ে হচ্ছিল যে পথের পাঁচালীতে কেন এলাম, পথের পাঁচালীর যে মেইন থিম মিউজিক যেটা, সেটা বাঙালির মনে একদম গেঁথে আছে। সেইটা যখন আমার কাছে প্রথমে আসে যে পথের পাঁচালীতে কিভাবে করতে হবে, আগেও বলেছি লাইভে, তো সেই জিনিসটাকে নিয়ে, সেই থিমটাকে নিয়ে আবার নতুন করে রিপ্রেজেন্ট করা এবং এমন কিছু না দেওয়া যেটা বাঙালির ইমোশনে হার্ট হয় যে না বাজে হচ্ছে, এটা তো কি হয়ে পাকামি করলো, সেইগুলো না রেখে এইগুলো খুব চ্যালেঞ্জিং। সব থেকে সিগনেচার টিউনটা আমার মনে হয় সব থেকে খুব ডিফিকাল্ট করা। তো এই ব্যাপার আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই কাস্টের সঙ্গে যুক্ত। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। পথের পাঁচালীর এই যে অ্যাওয়ার্ডটা, এটা শুধুমাত্র আমাদের এই কোর টিমের অ্যাওয়ার্ড নয়। এর জন্য যারা যারা রেসপন্সিবল, তারা উর্মিমালা বসু, যিনি ইন্দি ঠাকুরনের ভূমিকায় অভিনয় করেন, বিদীপ্তা চক্রবর্তী হয়েছিলেন সর্বজয়া, সুমিত সমাদ্দার, যিনি আজকেও রেকর্ডিং এ এসেছিলেন স্টুডিওতে, তিনি হয়েছিলেন হরিহর। ইনফ্যাক্ট সুদীপদা আমার সঙ্গে, ট্রফির সঙ্গে একটা ছবিও তুলে নিয়ে গেলেন। আমি জানি না, উনি তো সোশ্যাল মিডিয়া ইউজ করেন না, হি বি পোস্টিং না। সন্নিগ্ধ চক্রবর্তী, ছোট্ট বাচ্চা ছেলে, সে করে অপুর ভূমিকায় অভিনয়। এবং সন্নিগ্ধ যখন, মানে রাদার অপু যখন একটু বড় হলো, when he became a teenager, তখন ওর চরিত্রে অভিনয় করেছিল সমাপন মিশ্র। না, মানে যদি নামটা শুনে না বুঝতে পারেন কার কথা বলছি। দুর্গা হয়েছিল কৃত্তিকা রায়, ওর সঙ্গে ওই একবারই কাজ করেছি। সেজ বউ, দাসী ঠাকরুন, গিন্নি, আতুরি এবং রাজির ভূমিকায় পাপিয়া রায় চক্রবর্তী, কুর্নির মা রানী আর টুনুর ভূমিকায় অঙ্কিতা দাস, সৌমেন চক্রবর্তী ওরফে শানু, যে এখন পাশের বাড়িতে কাজ করে, নীরেন অ্যান্ড এক লোকের চরিত্রে অভিনয় করেছিল, রৌনক চক্রবর্তী নীলমণি আর শ্রীনিবাসের চরিত্রে, দীপঙ্কর চক্রবর্তী করেছিলেন কথক ঠাকুর, গিরিশ সরকার, সৌভিক জানা, ফণি আর নীলু, আমাদের একজন সাউন্ড ইঞ্জিনিয়ার অগ্নিভ, সে করেছিল অজয়ের ভূমিকায় অভিনয়, ভার্গব পুততুণ্ড, যার জন্য টাইমস অফ থিয়েটারকে ধন্যবাদ জানাতে চাই, সে অভিনয় করেছিল রমেনের ভূমিকায়, উপাসন মুখার্জি করেছিল টেবু আর সতু। এছাড়া কোরাসে পাপিয়া, অঙ্কিতা, গোধূলি, সৌমেন, রৌনক, দীপঙ্কর দা এবং সৌভিক। আর কথকের ভূমিকায় নন্দবাবুর ভূমিকায় আর গুরুমশাইয়ের ভূমিকায় আরেকজনকে থ্যাংক ইউ বলতে চাই, সেটা হচ্ছে গানটা যে গেয়েছিল, সেই গানের ব্যাপারে প্রদ্যুতি একটু বলুক, গানের ভাবনা সবকিছু। গানের ভাবনা যেহেতু মজার ব্যাপার হচ্ছে, আমি গানের ভাবনা আসছি একটু পরে, ওটা তো সিরিয়াস ব্যাপার, এটা মজার কথা বলি ক্যাপ্টেন। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে সবসময় যে ফাইলস গুলো আসে আমার কাছে রেকর্ডেড, ওরা এখান থেকে স্টুডিও থেকে পাঠায়, এবার আমি সেগুলো চেক করি। করতে করতে আমি দেখছি যে দুর্গার যখন মৃত্যু হবে, ঠিক মারা যাওয়ার সময় আমাকে যে সাউন্ডগুলো পাঠিয়েছে, যেগুলো ভয়েসগুলো পাঠিয়েছে, কান্না। এবার কাঁদছে কে? একা সর্বজয়া। এবার ওখানে ন্যারেটর বলছেন যে হাউ হাউ করে সবাই কেঁদে উঠেছে, যে ওরকম একটা সিচুয়েশন, দুর্গা মারা যাচ্ছে। তা আমি গোধূলিকে, তখন কটা, দুপুরবেলা,
সন্ধ্যেবেলা নাগাদ আমি গধূলিকে ফোন করলাম, গধূলি এখানে দুর্গা মারা যাচ্ছে, সর্বজয়া একা কাঁদছে এরকম ভাবে, তুমি আরেকটু কান্না দাও। অনেক কিছু বলছে, রেকর্ডিং তো হয়ে গেছে, স্টুডিও তো বন্ধ হয়ে, মানে ফোন থেকে দাও বাকিটা মানে এরকম হলো। এবার ফোনের রেকর্ডারটা অন করে ক্যাপ্টেন এরকম তো বললো, আর আমি বোধহয় অন করার সঙ্গে সঙ্গে এত জোরে কেঁদে উঠেছিলাম, তখন আমাদের ইন্টার্ন ছেলেটি ছিল সৌভিক আঁতকে উঠে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। আমার কোনো হেলদো নেই, কারণ আমাকে কাঁদতে বললে আর ভূতের মতো হাসতে বললে আমি যে কোনো সময় যেটা করে দিতে পারি। যেমন এর ভয় পেয়ে যাবে লোকজন, এখন সেটা করবো না। কিন্তু তারপরে গানটা পাঠানোর পরে প্রদ্যুৎ সেটাকে এত সুন্দর, যারা শোনেননি বা শুনেছেন আরো একবার রিভিজিট করতে তো ক্ষতি নেই, যেখানে দুর্গা মারা যায় আর কি, যদিও খুব কষ্টের সেই জায়গাটা, এবং ওই গানটা শুরু হয় তিমিটার গানটা, ওই জায়গাটা, এবং আমরা ওই জায়গাটাই মানে এই অ্যাওয়ার্ডের জন্য তো একটা পুরো গল্পটা তো শোনা সম্ভব না, একটা পোর্শন বেছে পাঠাতে হয়, আমরা এই জায়গাটাই পাঠিয়েছিলাম, কারণ এটা হচ্ছে ভীষণ কষ্টের অথচ ভীষণ ভালো লাগার। এবং হ্যাঁ, সেই মজা করে যে আইফোনে রেকর্ড করা যে কান্না সিকোয়েন্সটা, সেইটাই আপনারা প্রথম পথের পাঁচালী গানটা মানে স্টোরিটা চালালেই প্রথম ওই গলাটা শুনতে পাবেন, প্রি টাইটেল সিকোয়েন্স যেটা বলে, এবং সেটাই গধূলির ওই হাস্যকর গলাটা। আর এবার আমি আর্টিস্টদের কথায় আসি। আমাদের সব এই পথের পাঁচালী সব থেকে সিনিয়র আর্টিস্ট ছিল সন্দিগ্ধ, তার সঙ্গে আমাদের প্রথম কাজ অপু। এবার এত শান্ত ছেলে আমি খুব কম দেখেছি, মানে সে এতই শান্ত, তার মা এসছে, আমরা প্রথমে এসেছে তাকে বসিয়েছি, গল্প করছি, তার শান্ত থাকার উদাহরণ মা দিচ্ছে, বেসিনে শোলার বল ফেলে বেসিনটা জ্যাম করে দেয়, তারপরে আরো কি কি, আমি তাকিয়ে ভাবছি যে এই ছেলেটাকে দিয়ে আমরা রেকর্ড করা, মানে এই তো ডিরেক্ট করবে এই লোকটা, মানে কি করে সম্ভব? এবার তুমি একটু বলো সন্নিগ্ধর প্রথম রেকর্ডিং এর এক্সপিরিয়েন্স। সন্নিগ্ধ হচ্ছে চাইল্ড আর্টিস্টদের উদিত নারায়ণ, সবসময় মুখে হাসি লেগে রয়েছে। আরে সন্নিগ্ধ এসে কাঁদছিস কেন? এরকম একটা কাঁদতে হবে, কাঁদ, রোলিং। এবারে এরকম একটা বাচ্চা, ওকে কি করে আমি কাঁদাই, ওকে দিয়ে কিভাবে ওই ইমোশনের জায়গা নিয়ে যাবো, বিকজ আমি জিজ্ঞেস করলাম আমার মা বাবাকে, ও কি একেবারেই কাঁদে না? মানে বলছে না না না, আমরা তো বকাবকি করি, বকাবকি করলে তো কাঁদে, ভুল করলে কাঁদে, পড়া ধরলে কাঁদে। তাহলে এখানে আমি বুঝতে পারছি না ও কেন এরকম করছে, কিন্তু কিছুতেই আমরা অ্যাকচুয়ালি ওকে দিয়ে খুব একটা কাঁদাতে পারিনি। সো দ্যাট ওয়াজ আ মেজর চ্যালেঞ্জ। এবং ওকে দাঁড় করিয়ে, তার আগে বলি চৈতালি দাস, আপনি প্লিজ স্প্যাম করবেন, আপনাকে তো অনেকে রিকোয়েস্ট করছে, দেখছেন তো লাইভটা এখন ফেসবুকে হচ্ছে, ফেসবুকেই দেখে নিন, আর কালবেলা ঠিক আসবে, কথা যখন দিয়েছি আমরা আসবেই আসবে, তো প্লিজ স্প্যাম করবেন না। বরঞ্চ যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা যারা পথের পাঁচালী শুনেছেন, আপনাদের সেরা মুহূর্ত বা কার অভিনয় খুব ভালো লেগেছে সেগুলো নিয়ে একটু লিখতে পারেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। এবার ওকে দাঁড় করিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট, কারণ মাইকটা যদি এখানে হয়, এটা যদি মাইক হয়, আমি মাইকের মধ্যে দিচ্ছি, তুমি এবার সন্নিগ্ধ হয়ে একটু বলো, আমি হয়েই বলছি। সন্নিগ্ধ, ওরম ভাবে দুললে কি করে হবে? তুই স্থির হয়ে দাঁড়া, নে এবার ডায়লগটা বল। মা মা তুমি কোথায় মা? সন্নিগ্ধ, মাইক থেকে যদি সরে যাস তাহলে তো তোর গলাটা শোনা যাচ্ছে না। মা মা তুমি কোথায়? এবং চারিদিকে এরকম এরকম করছে, মাইকটা এরকম সামনে, আমরা কিভাবে যে ওকে রেকর্ড করেছি, বাট হোয়াট আ বিউটিফুল স্টোরি হি ইজ বিন পার্ট অফ। সন্নিগ্ধ যখন আরো বড় হবে তখন পারহ্যাপস হি উইল রিয়ালাইজ দ্যাট হি ইজ বিন আ পার্ট অফ আ ভেরি আইকনিক প্রোডাক্ট কল পথের পাঁচালী, যার অনেক রকমের রিপ্রেজেন্টেশনস হয়েছে। সন্নিগ্ধর মা সঙ্গীতা ভদ্র চক্রবর্তী, উনি দেখছেন আর উনি লিখেছেন, শুনছে এখন সব, এখন হাসছে, সন্নিগ্ধ এখন হাসছে, হ্যালো। কনগ্রাচুলেশনস সন্নিগ্ধকে এবং তার পরিবারকেও, কারণ ও যখনই রেকর্ড করতে এসছে অবভিয়াসলি অ্যাকম্পানিড হয়েই এসছে, ওর বাবা মাও সঙ্গে এসছে, এবং তারা ধৈর্য ধরে এই যে সোফাতে আমি বসে আছি, আমরা সবাই বসে আছি, এখানেই বসে বসে ওরা অপেক্ষা করতো। সন্নিগ্ধকে আমরা যন্ত্র মন্ত্র ঘরে নিয়ে যেতাম, তারপর চেষ্টা করতাম, আমি যতবার নিজেকে, মানে ওই জায়গাটা হয় না একটা মানুষের সঙ্গে হয়, আরে বাবা বেশ ভালো ডিরেক্টর হয়ে গেছি, ওই দিন আমার ভুল ভেঙে দিয়েছিল সন্নিগ্ধ। দেখলাম আমি কোনোভাবেও ভালো ডিরেক্টরের পদে নিজেকে বলতে পারছি না, কারণ আই এম নট বিং এবল টু হ্যান্ডেল মাই আর্টিস্ট।
তো সন্দিগ্ধ ওয়াজ দ্যাট সিনিয়র অ্যান আর্টিস্ট। এবার অ্যাকচুয়ালি সিনিয়র যিনি, এবার তার কথাই বলছি, যিনি মনের কলমে অলরেডি লিখেছেন, মুভিমালা বসুর অভিনয় দারুণ লেগেছে, ওনার গলায় জাদু আছে। মানে প্রথম অ্যাডাপ্টেশনের পরে যখন কাস্টিং নিয়ে কথা হচ্ছে, একে তো একটা এরকম একটা গল্প যেটা নিজেই একটা ক্লাসিক, তার উপর এরকম একটা সিনেমা, এবার সেটাকে অডিও করা এবং সেখানে প্রত্যেকটা চরিত্রকে সেইভাবে ফুটিয়ে তোলা, সবসময় তো মাথার মধ্যে আমাদের নিজেদেরও ওই রেফারেন্সটাই কাজ করছে না যে এই চরিত্রে আমরা একে দেখেছি। এটা ম্যাচ করা সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট একটা সম্মান রাখা, এটা আমাদের মনে হয় সবারই চ্যালেঞ্জ ছিল, প্রদ্যুতের ছিল, আমার ছিল, ক্যাপ্টেনেরও ছিল, যে সম্মান রাখা, এই মানে অসাধারণ সৃষ্টিটার সম্মান রাখা। তো উর্মিদির কথা যখন আমি বললাম যে আমার না মনে হচ্ছে উর্মিদিকে দিয়ে যদি বলি, তখন সঙ্গে ক্যাপ্টেন উর্মিদিকে ফোন করেন, উর্মিদি আসেন, এবং উর্মিদি সত্যি সত্যি গুরুমা। মানে উর্মিদি সামনে না সবসময় মাথাটা নিচু হয়েই থাকে, পরান্দার ক্ষেত্রেও তাই হয়েছিল আমাদের, উর্মিদিও সেরকম মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। এবং ওই মানুষটা এই বয়সে এসেও নিজের হোমওয়ার্কটা করতে ভোলেন না। এবং উনি একটা অদ্ভুত অবজারভেশন শেয়ার করেছিলেন, যেটা আমার এখনো মনে আছে, যেটা উনি ভিডিওতেও বলেছিলেন। প্রথমত উনি বললেন যে তুমি আমাকে যখন বললো যে ইন্দির ঠাকুরন করতে হবে, আমি না সিনেমাটা দেখলাম, সিনেমাটা দেখে আমার রিয়েলাইজেশন হলো ইন্দির ঠাকুরনের চেহারাটা অতটা ক্ষয়িষ্ণু দেখাতে হয়েছে কারণ বড় অভাবের সংসার, খাওয়া দাওয়া জোটে না, তার উপর বিধবা, তাই জন্য চেহারাটা ক্ষয়ে গেছে, কিন্তু গলায় অতটা বার্ধক্য আসেনি। আমার এটা মনে হয়েছিল যে গলায় অতটা বার্ধক্য কিন্তু আসবে না, চেহারায় যতটা আসবে। তো এটা শুনে না আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই অবজারভেশন একমাত্র বোধহয় গুরুমার পক্ষেই সম্ভব। তুমি বলো তোমার রেকর্ড করার এক্সপিরিয়েন্স। আমার রেকর্ড করার এক্সপিরিয়েন্স যদি আমাকে বলতে হয়, আমি ফিজিক্যালিটি দিয়ে শুরু করব। হাত পা ঘামছিল, বিকজ ইটস উর্মিমালা বসু অন দ্য মাইক, এবং তাকে রেকর্ড করার সৌভাগ্য যাদের যাদের হয়েছে তারা সবাই জানেন এবং এক বাক্যে তারা রাজি হবেন এটাই যে ইউ ডোন্ট নিড টু মেনি টেকস উইথ হার। ওনার যদি মনে হয় একমাত্র তখনই, যখন উনি টেকটা দেবেন না, তখন তুমি ভাববে যে ও হ্যাঁ, এটাও তো একটা খুব ভালো অল্টারনেট। মানে আগের টেকটা যে খারাপ হয়েছে তা নয়, উনি নিজে থেকে ভেবে আপনাকে তার থেকে তার মতে সেই সময় একটা বেটার টেক দিলেন, যেটা আমার মনে হয় যে কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার, ডিরেক্টর, সাউন্ড প্রডিউসারের জন্য নাসিব কি বাত হ্যায়। অল্টো বলুক, ও বিয়ে বাড়িতে কখন যাবে সেটা ভাবছে। আজকে লগ্ন 7:10, আমাকে তো বেরোতেই হবে ডেফিনেটলি, কিন্তু তার আগে আমাদের যেটা নিয়ে কথা বলা আমি ছিল, যেটা বলতে চাইছি, আরেকটা সেলিব্রেশনও, মানে আমরা অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে জিএমটি মোটামুটি কোর টিম, আর দু একজন আছে, সায়নের কথা ক্যাপ্টেন বললো, আর একজন আছেন যিনি না থাকলে আমরা ফাংশনই করতে পারি না, তার নাম হচ্ছে ডক্টর সোমা ভট্টাচার্যী। মানে তাকে খুব একটা দেখা যায় না, কিন্তু এই যে যা প্রোডাকশন প্রত্যেক সপ্তাহে যাচ্ছে, এটা সত্যি সম্ভব হচ্ছে ওনার জন্য। মানে যেভাবে আমাদের প্রত্যেকটা কাজ যাতে আমরা ঠিকঠাক ভাবে করতে পারি, সেইটা উনি সবসময় খেয়াল রেখে দেন। সেটা একটা টিস্যু পেপার ফুরিয়ে গেছে, চায়ের কাপ ফুরিয়ে গেছে থেকে আরম্ভ করে, লজিস্টিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু সমাধি না থাকলে ইম্পসিবল। তো এই মোটামুটি এটা করতি। এটা ছাড়াও আমার জন্য কিন্তু এই বিয়ে বাড়ি যাওয়ার আগে ইমোশনাল নোটে কথা বলছি না, আমি 300 নোটে কথা বলছি। এই যে কটা বিয়ে বাড়িতে যাই, যে ইভেন্টে গেলাম মুম্বাইতে, আমার জন্য শীট মাস্ক পাঠায় মহিলাটি। আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাট। হোয়াট ইজ দ্য শীট মাস্ক? এটা তোমার ত্বক চর্চা, রূপ চর্চা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা লাগিয়ে বসে থাকতে হয়, চোখগুলো। আচ্ছা, শীট মাস্ক। হ্যাঁ, না যেটা বলছিলাম সেটা হচ্ছে সেলিব্রেশনের আরো একটা কারণ হচ্ছে যে আমরা সবে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারে মানে ওটা কমপ্লিট করেছি, মানে থেকে সদস্য 1.5 মিলিয়ন হয়েছে। এবার এই তো একটা করে এত ভালোবাসার মানুষ আমাদের সঙ্গে জুড়েছেন, এবং এই অনুভূতিটা আমরা সবাই একেবারে শুরু থেকে ফিল করেছি, এবং প্রত্যেকে নিজের মতো করে সেই ভালো লাগাটাকে এখনো চালিয়ে যাচ্ছি আর কি। তো সেটার বিষয়ে অল্টো মানে আমাদের সত্যি কথা বলতে ছোট্ট একটা টিম, যেটা আমরা সবসময় বলি, এবং সত্যিই সেটা ছোট্ট টিম, এবং আমরা না খুব ভালোবেসে কাজটা করি। কাজ তো ডেফিনেটলি আমরা সবাই কাজটা করি, কিন্তু আমরা খুব ফরচুনেট যে আমাদের কাজটা ভীষণভাবে ভালোবাসার কাজ। তো সেই জন্য যত টেনশনই হোক, রাত্রির 1টার সময় ইমার্জেন্সি কল হোক, আমরা সবটাই না ম্যানেজ করে নিই। তো এই ভালোবাসার অনুভূতিটা আমি অল্টোকে প্রথম জিজ্ঞেস করতে চাই, এতক্ষণ চুপ করেছি, এবার বল।
আমি একটাই কথা যেটা প্রত্যেকবার আমি প্রত্যেকটা মানুষের থেকে ফেস করি, সে আমি সোশ্যাল মিডিয়াতে আপডেট দিই বা ইভেন্টের ছবি দিই বা স্টোরি দিই, এই আপডেটটা যে দিলাম, মানে আমি দিই না ফিলিং হ্যাপি উইথ 49 আদার্স, সেটা দিই না, সেটা বাদ দিয়ে তোমাদেরকে ট্যাগ করলাম বা ট্যাগ না করে যদি একটা খুশি পোস্ট দিলাম, দেন ফিলিং ভেরি হ্যাপি দ্যাট এই যে অ্যাওয়ার্ডটা জিতলাম, এই অ্যাওয়ার্ডটা জেতার পরে যে ছবিটা দিয়েছি তার নিচে অ্যাটলিস্ট দুজন আমাকে স্টোরিতে তো পাঠিয়েছেন, কি ফুল টাইম চাকরি হয়ে গেল, কনগ্রাচুলেশনস। আমি এটাই বুঝে পাই না, মানে কোনো কিছুর অ্যাচিভমেন্ট বা কোনো কিছু পোস্ট করলেই তার পেছনে এই ফুল টাইম পার্ট টাইমটা কেন যুক্ত হয়ে যায়? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে টু বিল্ড সামথিং আউট অফ ইউর প্যাশন, এটা তো ফুল টাইম বা পার্ট টাইম হতে পারে না। প্যাশন ক্যানট বি ক্যাটেগরাইজড ইনটু ফুল টাইম অর পার্ট টাইম অর ইভেন আ ফ্রিল্যান্স। প্যাশন ইজ আ 24/7 থিং। আমরা 24 ঘন্টাই এটার পেছনে খাটতে থাকি। ওরা যেমনি কন্টেন্ট নিয়ে যা রেটে সারাদিনে খাটাখাটনি করে, I don't know এটা অন্য কেউ পারবে কিনা আমাদের এই টিমটা ছাড়া। I have no idea about that. সেই রকমই একটা অন্য জায়গায় যখন অ্যানালিটিক্স বা ডেটা নিয়ে কাজ হচ্ছে, সেখানে যে একটা কন্টেন্টকে ইমপ্রুভ করার জন্য, and I'm grateful that they take my advice. আমার যে ফিডব্যাক গুলো আসে, ঝগড়া হয় ডেফিনেটলি, আমাদের ঝগড়া হয়, মনোমালিন্য হয়, সবকিছুই হয়, কিন্তু ওরা যে কথাগুলো শোনে, আমার I am grateful যে শুনছে, আমার অ্যাডভাইস বা আমার ফিডব্যাক নিচ্ছে। এই জিনিসগুলো তো ফুল টাইম পার্ট টাইম হয় না, কারণ এটা রাত 12টার সময় হয়, এটা দুপুর 2টোর সময় হয়, এটা লাঞ্চের টেবিলে বসেও হয়, এটা আমাদের আড্ডা মারতেও হয়। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা একবার দেখাও, তুমি কাঁদছেন, কেঁদে ফেলেছেন, নিতে পারছেন না। কিছু বলো। আই এম ভেরি হ্যাপি যে তুই এতটা রেসপেক্ট নিয়ে আমাদের ব্যাপারে 2 মিনিট কথা বললি। আমি তো ভাবছিলাম না যে কি বলবি তুই, একে তোর মুখটা অন্যরকম। স্মল শাউট আউট টু মির্চি বাংলা, কারণ আমি এইমাত্র দেখলাম মির্চি বাংলা ইজ ওয়াচিং গোধূলি স্ক্রিন থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা, এবার প্রদ্যুতের কাছে যাই। ওই আরেকজনের নাম বলার আছে পথের পাঁচালীতে, সেটা হচ্ছে তিমির বিশ্বাস। উনি যে গানটা গেয়েছেন সেটা হচ্ছে সোনার পিঞ্জিরা। তো সোনার পিঞ্জিরা গানটা তিমিরের গাওয়ার কথা ছিল না, কিংবা সোনার পিঞ্জিরা গানও হওয়ার কথা ছিল না। আমার গান আসে, মানে স্টোরি করার সময় আমার গান সেই দিনই আসে আমার মাথায়, মানে তোর গান পায় আমার অ্যাকচুয়ালি গান পায়। আমি একটা কথা বলতে চাই, প্রদ্যুৎ প্রোডাকশন করতে করতে বা স্ক্রিপ্টটা গেল, কি গল্প হচ্ছে না হয়ে গেল, প্রদ্যুতের একটা প্রথম বক্তব্য থাকে, গোধূলি এখানে কি গান দেওয়ার কোনো জায়গা আছে? আমি যে বললাম হ্যাঁ আছে, আমার মনে হয়েছে এই 2-3টে জায়গা আমি তোমায় পাঠাচ্ছি, তুমি দেখো। ওকে ওকে ওকে। তারপর প্রদ্যুৎ চুপ, আর কোনো কথা নেই। তারপরে হঠাৎ করে একটা স্ক্র্যাচ হয়তো পাঠাবে আমাদের 3 জনের গ্রুপে, এটা কার গলা বলো তো? হঠাৎ করে দেখবো একটা, এটা আমার একটা মজার খেলা, যে আমি শুধু জানি যে আমার কাছে তো প্রথম স্ক্রিপ্ট আসে না, ওদের কাছে রেকর্ড হয়ে তারপর আমার কাছে আসে। তা আমার কাছে যখন আসে, ওটা আমার একটা খেলার জায়গা, যে কোথায় গান রাখা যায়, কোথায় কি রাখা যায়, আদৌ লাগবে কিনা। তো গোধূলি আমাকে বলে হ্যাঁ এখানে রাখলেও রাখতে পারো। সো তারপরে আমি কি করি, কাউকে কিচ্ছু জানাই না, কারণ আমি জানি ওদের ভালো লাগবে। তো তিমিরকে দিয়ে গাইয়ে, বা অনেকেও গান গেয়েছেন অনেক এপিসোডে, তাদের গানগুলো আমি পাঠাই, বলো তো কে? তখন ক্যাপ্টেন মাঝে মাঝে ধরে ফেলে, তিমিরেরটা বোধহয় তুমি ধরতে পারোনি, প্রথম দেবদাসের গানটা। না, আমি ধরতে পারিনি আসলে। সি আইল টেল ইউ হোয়াট, আই ডিডন্ট এক্সপেক্ট তিমিরের মতন একজন শিল্পী আমাদের মতো ছোট্ট একটা চ্যানেলের জন্য সময় দেবে, ওর ট্যালেন্টটা এখানে কন্ট্রিবিউট করবে, এটা আমার ভাবনার বাইরে ছিল। যে কারণ না আমার মাথাটা ওইদিকে যায়নি। আদারওয়াইজ গান এত বছর ধরে শুনে শুনে লোকের কণ্ঠের সঙ্গে একটা আলাপচারিতা তো সবসময় হয়েই যায় আমাদের। শুনে বলে ও এটাতে গিয়েছে, এবং অধিকাংশ সময় আমরা ঠিকই অনুমান করি। এটা আমি আসলে ভাবতে পারিনি যে তিমির আমাদের জন্য গান গিয়েছে। তবে ক্যাপ্টেন যতই আমাদের ছোট ছোট বলি, ছোটদেরকেই সবাই ভালোবাসে। আমি যখনই কাউকে অ্যাপ্রোচ করি গল্পমিরের ঠেকের জন্য, তারা পাগলের মতো কাজ করতে ভালোবাসে। তারা বলে যে আমরা শুনি, আমরা প্রত্যেকটা, ইনফ্যাক্ট তিমির আমাকে অনেকগুলো গল্পের নাম বলেছিল যে আমি এই গল্পগুলো আমার খুব ভালো লেগেছে প্রদ্যুৎ। বা সাত্তকীরা, পরিণীতা গান গিয়েছিল, সেখানেও সাত্তকীরা বলেছিল আমি রেগুলার লিসেনার ওখানকার। তো আমাদের ভালো লাগে, আমরা যতই ছোট হই না কেন এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের সবাই ভালোবাসে। তাই আমরা আজকে খুব খুশি যে আপনাদের সঙ্গে এত কিছু শেয়ার করতে পারলাম।
আমরা এই লাইফটা আরো চালিয়ে যেতে পারতাম, কিন্তু লগ্ন বয়ে যাচ্ছে। তাই আমরা খুব ছোট্ট করে আমার অনেক দিনের ইচ্ছে ওই বিদেশে হলিউড যেভাবে অ্যাকসেপ্টেন্স স্পিচ দেওয়া হয়, প্লিজ দাও, আমরা হাততালি দেবো। হয়ে যাবে জায়গা একটা যাবো, আমি তুলে এখানে দিচ্ছি। বাদ বাড়ি। আমরা সবাই তুলে দিচ্ছি তোমাকে, তুমি এবার একটা অ্যাকসেপ্টেন্স স্পিচ। Right. খালি বয় তো আছেই আমাদের সাথে। হ্যাঁ, খালি বয়, আচ্ছা ট্রফিটা অ্যাকচুয়ালি ওর হাতে দাও, আচ্ছা আমি থালি বিকজ আমি এখানে অ্যানাউন্স করবো দি অ্যাওয়ার্ড গোস টু, ওকে ওকে আমরা যাব না নিতে, দি অ্যাওয়ার্ড উইল কাম টু আস, অ্যাওয়ার্ড গোস টু। তাই আমি আপাতত আউট অফ ফ্রেম যাই। Out of frame, out of frame, out. Yes. And the award goes to সাজিন Capo Miritek, Nirvana Entertainment, for the audio adaptation of Pater Panchali. This is a tribute to Ray. স্পিচ। First of all, I'd like to thank my mom, my dad, for whom I'm standing here, and the Almighty. Satik, if you move that back, you would hear the audio very clearly. You have to come close to me, boy, because I'm not wearing mics. I'd like to thank my relatives who are relatively in touch with me. I'd like to thank my digital content head, Altamas Hamid, Akal Malto. I'd like to thank my content head. She's not a very, very popular place. It's called Kardam. She's from Kardam, and she made it to Calcutta, and now she's working as content head up at Tay. And of course, Patty, my friend Patty, Pradhu Chatterjee, PC, Patty. Thank you so much for all the music, my man. And thank you, Satik, for holding the camera straight for the first time in your life. God bless America. And also GMD. Thank you so much. পরে GMT লাইভে দেখা হচ্ছে সামনের সোমবার। আর শনিবার কি গপ্প যাচ্ছে সেটা নিয়ে একটা স্পেশাল রিল আজকে না হলেও কাল সকালে যাবে। আজকে না হলেও কেন বললো? কারণ ওটার অ্যাপ্রুভাল তো দেবে এ, আর এর তো আজকে টাইম নেই না, ওর তো বিয়ে বাড়ি আছে। আপনার টাইম আয়েগা। बोले चूड़िया ठक ठक बोले कंगना रन आउट बोले चूड़िया ठक ठक बोले कंगना run out thank you, God bless America.